ফাইল এক্সটেনশন কাকে বলে এটা বুঝেন? ফাইল এক্সটেনশনটা হচ্ছে কোন একটা ফাইলের নেম, মনে করেন একটা ফাইলের নেম হচ্ছে সামথিং এবিসি ফাইলের নেম, এখন তারপরে ডট দিয়ে ডিওসি লেখা হয়, এই যে ডটের পরে যে অংশটা লেখা হয় এইটাকে বলা হয় এক্সটেনশন। এক্সটেনশন কি কাজে সাহায্য করে? এটা খুবই হেল্পফুল। এক্সটেনশন হচ্ছে আপনাকে ফাইলের টাইপটা বলে দেয়। তার মানে ডট ডিওসি মানে এটা একটা ডকুমেন্ট ফাইল, পিডিএফ ফাইল। পিডিএফ এর ফাইল মনে করেন এইটা যদি এবিসি একটা পিডিএফ ফাইল হয় তাহলে আপনার ডট পিডিএফ লেখা থাকে। কিন্তু বাই ডিফল্টে আপনারা যেমনটা দেখেন যে সাধারণভাবে ফাইলগুলির পরে আর এক্সটেনশন এখনকার আপনারা উইন্ডোজ 10 11 এর পিসিতে দেখবেন যে ফাইলের নামটাই শুধু দেখা যায়, শুধু এবিসিটা দেখা যায়, এক্সটেনশনটা দেখা যায় না। বিকজ নোন টাইপ এক্সটেনশনগুলিকে একটা অপশন আছে এখানে সেটিং এর মধ্যে, ওইটা বাই ডিফল্ট কিছু সেটিং, কারণ উইন্ডোজ এর যে অপারেটিং সিস্টেমটা এটার মধ্যে যে সেটিংস অনেক রকম মানে কাস্টমাইজ করা যায়, এটাকে সেটিং বলে। তো কাস্টমাইজেশনের মধ্যে এই ডটের পরে কমন যে এইগুলো এক্সটেনশনগুলো এগুলিকে হাইড করার জন্য আমরা বাকি সবগুলো এক্সটেনশনকে হাইড করে রাখি। মানে আপনি ফাইলের আগে একটা এখানে একটা লোগো থাকে যেটাকে আইকন বলে, যেমন এখানে ওয়ার্ড যদি হয় এরকম ডাবল লেখা থাকে, তাই না? এটা হচ্ছে বলা হয় লোগো বা আইকন। এই আইকনের চেহারাটা দেখে আমরা কমন টাইপগুলি বুঝে যাই। মানে পিডিএফ ফাইলের যে আইকনটা ওইটা দেখে আপনি বুঝে যান যে এটা একটা পিডিএফ ফাইল। মনে করেন যে এবিসি নামে 4টা ফাইল দেওয়া আছে, একটা ওয়ার্ড ফাইল আছে, একটা এক্সেল ফাইল আছে, একটা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন ফাইল আছে, একটা পিডিএফ ফাইল আছে। তাহলে প্রত্যেকটা ফাইলের শেষে তার এক্সটেনশন বাই ডিফল্ট থাকার কথা, কিন্তু ওই এক্সটেনশনটা আমরা কি করি, এইটা লেন্থ হয়ে যাচ্ছে এবং অবশ্যই দেখতে ভালো দেখা যায় না, এই জন্য আমরা এটাকে হাইড করে রাখি। চাইলে আপনি শো করতে পারবেন, সেই অপশন উইন্ডোজের মধ্যে আছে। কিন্তু আপনাদের এই এক্সটেনশনটা কি কাজে লাগে, বা আপনারা এই ফাইলটার উপরে রাইট ক্লিক করে যে কোনো ফাইলের উপরে রাইট ক্লিক করে ওটার প্রপার্টিজ যদি দেখেন, তাহলে যে কোনো ফাইলের প্রপার্টিজে যদি আসেন, প্রপার্টিজ থেকে ওই ফাইলটার ডিটেইলসটা জানতে পারবেন। লাইক ফাইলটার লোকেশন কোথায় আছে, ফাইলটা কোথায় স্টোর করা আছে, ফাইলটার এক্সাক্ট সাইজ কত, ফাইলটা কবে ক্রিয়েটেড হয়েছে, ফাইলটা লাস্ট কবে মডিফাই হয়েছে, এবং ফাইলের টাইপ, এবং ফাইলটা কি মোডে আছে, রিড অনলি মোডে আছে নাকি আপনার হচ্ছে এক্সিকিউটেবল মোডে আছে অথবা হিডেন মোডে আছে। হিডেন মোডে থাকলে বাই ডিফল্ট দেখা যায় না, শো হিডেন ফাইলস দিলে তখন দেখা যায়। তাহলে এই যে আমরা মেইন কথাটা হচ্ছে এখানে যে এক্সটেনশনটা আমাদের হচ্ছে খুব হেল্পফুল টু আইডেন্টিফাই দ্য ফাইল টাইপ, যেটা আমরা এক্সটেনশনের বদলে লোগো দিয়ে আইডেন্টিফাই করি। বাট কমন কিছু এক্সটেনশনের নাম আপনাদেরকে জানা থাকতে হবে। সেই কমন এক্সটেনশনের কয়েকটা নাম আমি এখানে লিস্ট করে দিচ্ছি, 4-5টা, বেশি না। ডক ফাইল বা ডক অথবা ডট ডিওসিএক্স, পুরোনো দিনের অফিস ফাইল মানে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলকে ডক দিয়ে সেভ করা হতো, নতুন ভার্সনগুলিকে সব ডক এক্স দিয়ে সেভ করা হয়। ঠিক আছে, পিডিএফ তো পিডিএফ আকারে সেভ করা হয়। এক্সেল এর ফাইলগুলিকে কি করা হয়, এক্সএলএস অথবা এক্সএলএসএস। এটা হচ্ছে এক্সেল ফাইলের, এটা হচ্ছে এক্সেল এর এক্সটেনশন। এটা হচ্ছে আপনার পিডিএফ, তো আপনারা বুঝেনি, পিডিএফ লিখলেই বুঝতে পারবেন। আর এটা হচ্ছে ওয়ার্ড। এইভাবে আপনার পাওয়ারপয়েন্টের এক্সটেনশনটা কি, পিপিটি অথবা পিপিটিএক্স। ঠিক আছে, তো এরকম আছে কমন। এছাড়া আপনার পিকচার ফরম্যাটের জন্য আছে জেপিজি আর জেপিইজি। মুভি ফরম্যাটের জন্য কমন গুলি বলছে, আরো অনেক পিকচার ফরম্যাট আছে, জিআইএফও আছে, বিএলপি আছে। ঠিক আছে, তো হ্যাঁ এটা অনেক রকম আচ্ছা, এরকম কমন কয়েকটা ফাইল টাইপের নাম জানবেন, আমরা সাজেশনে ছিলাম। তাহলে আপনারা ওই যে প্রথম যে বেসিক পাঁচটা ফাংশনের কথা মনে আছে? একবার একটু রিপিট করেন তো। হ্যাঁ, average, sum, count, average, maximum and minimum. এই পাঁচটা ফাংশন হচ্ছে বেসিক, এবং এই পাঁচটার মধ্যে ম্যাক্সিমাম এবং মিনিমামের সাথে কোনো কন্ডিশন যায় না। এটা বেসিক, বেসিক ফাংশনস।
ম্যাক্সিমাম এবং মিনিমামের সাথে কোনো কন্ডিশন যায় না, বিকজ দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু। আমরা কি করতে পারি সেকেন্ড ম্যাক্সিমাম অথবা সেকেন্ড মিনিমাম এইরকম ভ্যালুকে বের করতে পারি, বাট সেটা একটা কমপ্লেক্স ওয়েতে বের করতে হয়। ঠিক আছে, আপনি ডিরেক্ট ম্যাক্সিমাম আর মিনিমাম ফাংশন দিয়ে বের করতে পারবেন। আর আমরা করেছিলাম সাম, কাউন্ট, এভারেজ, এই তিনটার সাথে কন্ডিশন ইমপ্লিমেন্ট করে, দ্যাট ইজ সাম ইফ অর সাম ইফস, কাউন্ট ইফ অর কাউন্ট ইফস। দ্যাট মিন্স একটা কন্ডিশন যদি থাকে তাহলে ইউজ করব শুধু ইফ, যদি মাল্টিপল কন্ডিশনস থাকে তাহলে ইউজ করব ইফস। এই মাল্টিপল কন্ডিশনের রেঞ্জ হতে পারে ম্যাক্সিমাম 255টা পর্যন্ত। মানে আপনি একটা সাম ইফ ফাংশন যখন লিখবেন, আমরা যখন একটা সাম ইফ ফাংশন লিখব, সাম ইফ তাহলে ইকুয়াল টু সাম ইফ, এই সাম ইফ এর মধ্যে যে আর্গুমেন্ট গুলি আছে সেই আর্গুমেন্ট গুলিকে সিনট্যাক্স অনুযায়ী সাজায় সাজিয়ে লিখতে হবে। তো যেই ফাংশন গুলি আপাতত যেহেতু আপনারা ইসে দিবেন, পরীক্ষা দিবেন হচ্ছে পেন এন্ড পেপার, সো সিনট্যাক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এইভাবে সিনট্যাক্সটা আপনারা দেখতে পাচ্ছেন না, সো ঠিক ওই রিলেটেড কোশ্চেন করব না। কিন্তু আপনাদের নলেজের জন্য এই সাম ইফ যদি বলা হয় যে সাম ইফ কি কাজ করে, সেটা তো বলতে পারবেন যে সলভিং বা ডুইং সাম উইথ ওয়ান কন্ডিশন, বা সলভিং ওয়ান কন্ডিশন এন্ড মেক দ্য সাম, এরকম যে অপশনটা থাকবে সেটা হবে কারেক্ট অপশন। বুঝতে পারছেন? তাহলে সিনট্যাক্স অনুযায়ী আপনাদেরকে বলবো না যে এরকম একটা ভ্যালু, কিছু ভ্যালু দিয়ে দিলাম, বললাম যে এখান থেকে 10 এর চেয়ে বড় ভ্যালুগুলোকে সাম করেন, তার সিনট্যাক্স তার এক্সপ্লেইন কিভাবে করব? সলভিং ওয়ান কন্ডিশন, এক্সপ্লেইন না আপনার সামিট যখন থাকবে, সামিট যখন থাকবে সহজ কথা হচ্ছে যে একটা, আগে বাংলায় বলি তারপর এটাকে আমরা ইংলিশে করছি, মানে বিষয়টা হচ্ছে যে একটা কন্ডিশনকে স্যাটিসফাই করে প্রবলেম সলভ করা। তাহলে ইফ থাকা মানে একটা কন্ডিশনকে স্যাটিসফাই করে, যদি সাম ইফ থাকে তাহলে সাম করবে, যদি কাউন্ট ইফ থাকে তাহলে একটা কন্ডিশনকে ফুলফিল করে কাউন্ট করবে। তাহলে সলভিং দ্য প্রবলেম উইথ ওয়ান কন্ডিশন। ঠিক আছে? একটা সলভ করলে অটোমেটিক না, সলভিং দ্য ব্যাপারটা তা না। আপনার একটা প্রবলেমের মধ্যে যদি একটা কন্ডিশন থাকে, একটা কন্ডিশন, যেমন বলা হচ্ছে নাম্বার, মনে করেন যে আপনাকে হচ্ছে কয়েকটা টেক্সট দিলাম, কয়েকটা টেক্সট করে কয়েকটা ওয়ার্ড দিলাম, বললাম যে যেই ক্যারেক্টারগুলি, বা ধরেন সব স্টুডেন্টের নাম দিলাম ক্লাসে, দিয়ে বললাম যে যাদের নাম এ দিয়ে শুরু তাদেরকে শুধু দেখাও, তাদের নামটা লিস্ট করো। হ্যাঁ, এই নিচে চলে আসবে। অথবা যখন অনেকগুলি সংখ্যা দিয়ে বললাম যে যাদের ভ্যালু 10 এর চেয়ে ছোট বা 10 এর চেয়ে বড়, যে কোনো একটা করি, একটা কন্ডিশন, যে 10 এর চেয়ে ছোট তাদেরকে যোগ করো, বা তাদেরকে গুণে দেখাও যে এখানে যে সংখ্যাগুলো আমি দিয়েছি তার মধ্যে 10 এর চেয়ে বড় কয়টা সংখ্যা আছে, তাহলে কাউন্ট ইট। আর যদি এরকম বলি যে এখানে মনে করেন যে একটা ইস্যু দেখিয়েছিলাম যে কিছু কালার ভ্যালু আছে, কিছু নাম্বার ভ্যালু আছে, এখান থেকে রেড কালার নিব এবং 10 এর চেয়ে বড় নিব, সেরকম কয়টা আছে, তাহলে দুইটা কন্ডিশন গেল না? খেয়াল আছে এক্সাম্পলগুলি? কাউন্ট ইফ, তাহলে সাম করতে বললে সাম ইফ করবেন, কাউন্ট করতে বললে কাউন্ট ইফ করবেন। যদি বলি রেড কালার গুলিকে যোগ করেন, এটা আপনাকে কুইজের জন্য আসবে না, এই জন্য এটা দিয়ে আপাতত মাথা ঘামাবেন না, কিন্তু আমি একটু রিকল করে দিচ্ছি, যেহেতু বললেন যে একবার রিভিশন করা দরকার পুরো বিষয়টাই, মাঝে মাঝে আমাদের যা করছি ওইটাকে আর একটু রিভিশন করা দরকার, তাহলে জিনিসগুলি আপনাদের আরো খেয়াল থাকবে। তাহলে আমরা যখন বলি রেড গুলিকে যোগ করবেন, তাহলে আপনি রেড গুলিকে তো আইডেন্টিফাই করতে হবে। তাহলে কন্ডিশন একটা হচ্ছে আগে রেডকে আইডেন্টিফাই করা, দেন হচ্ছে আপনাকে বলেছে রেড গুলিকে যোগ করেন, তাহলে আপনি আসবেন সামে, সামের মধ্যে এসে তারপরে লিখবেন সাম ইফস, সাম ইফস এর মধ্যে প্রথম কন্ডিশনে দিবেন হচ্ছে রেড গুলিকে নিবে, সেকেন্ড কন্ডিশনে দিবেন নাম্বার গুলিকে নিবে, আর থার্ডে হচ্ছে সাম ভ্যালু, মানে ওই ভ্যালু গুলিকে সাম করে দিবে। এটা হচ্ছে মোটামুটি বিষয় আর কি। আচ্ছা, আপনি কি আগে ক্লাস করেছেন? একটা এসেছিলেন। আমরা যে মোটামুটি মিডের হচ্ছে সময় চলে আসছে, তো মিডের সাজেশন নিয়ে একটু আলোচনা করছিলাম। এই তো মিড স্যার, সামনের সপ্তাহে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলছি যে মিড তো চলে আসছে, এই জন্য মিডের সাজেশন আসছে। তাহলে আপনারা আসলে এরকম আসতে পারে,
এই যেমন ইফ ফাংশন নিয়ে বললাম, তারপরে আপনাকে সেল রেঞ্জ নিয়ে কথা বললাম, সেল রেঞ্জ কতগুলি, যদি এরকম আসে যে যেগুলি বলছে এগুলি শর্ট টুকে রাখছে তাই না? আচ্ছা ঠিক আছে, মনে করেন যে রেঞ্জ A1 থেকে B20, এখানে হাউ মেনি সেলস, এটা তো মুখে মুখে বলাই যাচ্ছে, বলেন A1 colon B20, how many cells is there? Why? A1 কারণ A1 থেকে ভাই A1 এটা এটা খেয়াল করে আর B তে আছে B C ও একটাই সেল, আর একটাই এখানে সেল। 1, হ্যাঁ এটার মধ্যে B হচ্ছে 20টা। 3, তাহলে এইখান থেকে A1 থেকে A10 হচ্ছে 10টা, A1 থেকে A20 হচ্ছে 20টা, প্লাস B1 থেকে B20 আরো 20টা, মোট 40টা। A1 থেকে শুরু, এবার 20 মানে A1 থেকে B20 মানে কি A20 পর্যন্ত তো আছেই, প্লাস B1 থেকে B20 মনে করেন আপ টু এটা এখানে 20 পর্যন্ত যদি যায় তাহলে এই পুরো সেল, এই পুরো অংশটা, তাই না? A1 থেকে B সহ অফ কোর্স B সহ। আর যদি আপনাকে লেখা থাকে A1 কমা B20, এখানে কয়টা সেল? কমা জাস্ট 2 সেল, জাস্ট 2 সেল। তাহলে A1 একটা সেল কমা B20 আরেকটা সেল। তাহলে এখানে যদি কমা দিয়ে আবার লেখি, মনে করেন যে D42 কমা দিয়ে মনে করেন লিখলাম F10, তাহলে এখানে কয়টা সেল হবে? চারটা। তাহলে কমা দিয়ে যখন আপনারা সেলের অ্যাড্রেস লিখবেন, আর সেল অ্যাড্রেস লেখা এটা তো বুঝছেন যে প্রথমে অ্যালফাবেটিক্যাল তারপরে নিউমেরিক্যাল, ঠিক আছে? আগে 1A এরকম না, কিন্তু A1 প্রথমে অ্যালফাবেটিক্যাল ভ্যালু হচ্ছে কলামের নাম, দেখেন উপরে লিখেছি ABC, প্রত্যেকটা কলামের নাম হচ্ছে অ্যালফাবেটিক্যাল, আর প্রত্যেকটা রো এর ভ্যালু হচ্ছে নিউমেরিক্যাল। তাহলে আপনি যখন একটা সেলের অ্যাড্রেস লিখবেন তখন A1 এটা মনে রাখলেই হবে, 1A না কিন্তু। আচ্ছা ইফ ফাংশনটা বললাম, ইফ ফাংশন থেকে ওই যে এরকম ভাবে যেটা আপনারা কাগজ কলমে করতে পারবেন। তারপর যদি আপনাকে বলা হয়, আপনাদেরকে কিছু ফরম্যাট সেল নিয়ে দেখিয়েছিলাম, মনে আছে? সেল ফরম্যাট মানে কি? ফরম্যাট সেল বলতে বোঝায় সেলের চেহারা পাল্টানো। মানে আজকে আমি এই জামাটা পরে আসছি, আমাকে একরকম দেখা যাচ্ছে, আমি আরেকদিন আরেকটা জামা পরে আসলে আমাকে একটু ডিফারেন্ট দেখা যাবে, বাট ওই পার্সনটা তো আমিই থাকছি ভিতরে। তার মানে একটা সেল, এই যে বক্সগুলি দেখছেন, দিস আর কল্ড দা সেল, তাই না? যে ঘরগুলি দেখেন এক্সেলের মধ্যে, প্রত্যেকটা ঘরকে তো সেল বলে। তাহলে ওই সেলের চেহারা পাল্টানোর জন্য আমরা কি কি কাজ করতে পারি? এক হচ্ছে ওটার ভিতরে যে ফন্ট আছে তার টাইপটা চেঞ্জ করতে পারি, ছিল এরিয়াল করে দিলাম টাইমস নিউ, ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারি, ফন্টের কালার চেঞ্জ করে দিতে পারি। তাহলে এই গেল হচ্ছে আপনার, এখান থেকে দাঁড়ানো হচ্ছে ফন্টে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এগুলি করতে পারি। তারপরে হচ্ছে আপনার বর্ডারের হচ্ছে যে বর্ডারটা, সেলের যে বর্ডারের স্টাইলটা চেঞ্জ করতে পারি, বিভিন্ন স্টাইলের বর্ডার দেওয়া যায়। তারপরে টেবিল যখন আকারে আসে, টেবিলের মধ্যে আমি ব্যান্ডেড রো আর ব্যান্ডেড কলাম করতে পারি। ব্যান্ডেড রো হচ্ছে এরকম যে একটা রো মনে করেন কোন একটা কালার দিলেন, আর একটা রো সাদা দিলেন, আর একটা রো কালার মানে অল্টারনেট করে দিলে, তাহলে কি হয় যে লাইনটা সোজা বোঝা যায়। এই লাইনের পরের দিকে কোন ডেটাটা আছে, যখন অনেক বড় একটা টেবিল হয়ে যায় তখন একটু কনফিউজড হয়ে যায় না যে কোনটা কোথায়। ব্যান্ডেড রো যদি থাকে তার মানে একটা রো এক কালারের, পরের রোটা হোয়াইট অথবা একটা ডিফারেন্ট কালারের, পরে থার্ড রোটা আবার ওই আগের প্রিভিয়াস কালারের। তাহলে এরকম হলে কি আমার লাইনটা সোজা দেখতে বুঝতে সুবিধা হয়। তাহলে ফরম্যাট সেলের বিষয়টা হচ্ছে যে সেলকে আপনার বিভিন্ন অ্যাপিয়ারেন্স দেওয়া। আচ্ছা আরো দেখিয়েছিলাম আপনাদেরকে ফরম্যাট সেলের মধ্যে ওই যে নাম্বারের ফরম্যাটিং, মনে আছে? তার মানে রাইট ক্লিক ফরম্যাট সেল কি করে আসে, প্রথম কথা হচ্ছে ফরম্যাট সেল কি করে আসে, ফরম্যাট সেলটা আনবেন কিভাবে। তাহলে আপনি যেই সেল একটা বা একাধিক যেই সেলটাকে ফরম্যাটিং করতে চান, মনে করেন শুধু এই এরকম একটা সেলকে ফরম্যাটিং করতে চান, একটা কথা হতে পারে, অথবা আপনি চান এই পুরো অংশটুকুকে ফরম্যাটিং করতে,
কারণ এক্সেলে তো এদিকে এবং এদিকে আরো অনেক সেল আছে। স্পেসিফিক এক বা একাধিক সেলকে আপনি ফরম্যাটিং করতে চান, ফরম্যাটিং করে কি করতে চান, এই সেলগুলিকে আমি মনে আছে যে কারেন্সি টাইপ করে দিয়েছিলাম, অথবা এই সেলগুলিকে আমি এমন দিয়েছিলাম যে দশমিকের পরে মনে করেন 5.003 দশমিকের পরে 3টা ডিজিট দেখাবে, এরকম করে দিয়েছিলাম। তাহলে এই যে চেঞ্জগুলি করা এইগুলি হচ্ছে নাম্বার রিলেটেড ফরম্যাটিং। আপনি লিখলেন 5 হয়ে গেল $5.00, বিকজ কারেন্সিতে কি হয় বাই ডিফল্ট দশমিকের পরে দুইটা জিরো পয়েন্ট আসে, মানে পয়সার জন্য 2 পয়েন্ট আসে। আপনি নাম্বারের ক্ষেত্রে তাই করতে পারেন, আমি দশমিকের পরে কয় ঘর রাখবো সেটাকে আপনি কম বেশি করতে পারেন, সেই অপশনটি দেখিয়েছিলাম, আপনারা ওই ক্লাস করতে গেলেও দেখবেন, অথবা যে কোনো জায়গায় এরকম এরপরে রাইট ক্লিক, মাউসের রাইট ক্লিকটা করলে দেখবেন একটা মেনু আসে, মেনু নিচের দিকে দেখবেন ফরম্যাট সেল আছে একটা, ওইটাই ক্লিক করলে আপনাকে একটা উইন্ডো আসে ফরম্যাট সেল বলে, তার ভিতর থেকে আপনার উইন্ডোতে আসলে আপনাদের মনে পড়বে, কারণ এগুলি নিয়ে বেশ দেখানো হয়েছে ক্লাসে। এই ফরম্যাট সেল বিষয়টা একটু দেখবেন। আর এই বললাম না একদম সহজ সহজ জিনিসগুলি। এক্সেলের মধ্যে নতুন একটা পেজ কি করে নেয়, এক্সেলের ভিতরে নতুন একটা পেজ যে দিব, মানে নতুন একটা পেজকে এক্সেলে বলা হয় ওয়ার্কশিট। ওয়ার্কশিট, তাহলে হাউ টু অ্যাড এ নিউ ওয়ার্কশিট ইন এক্সেল, কিভাবে নতুন এক্সেল মধ্যে নতুন অ্যাড করব, এটা চালু করি। তাহলে আমার এই এত আঁকা লাগে না আসলে, এখানে তো থাকে আপনি বসেন না, ওরা থাকে তো থাকে বলছিলাম। আপনারা মনে করেন এই যে এই কয়টা সেলকে নিয়ে যেটা আছে সিলেক্ট করলাম কয়টা সেলকে, এই কয়টাকে ফরম্যাট সেল যখন অ্যাপ্লাই করবেন রাইট ক্লিক করলে যে দেখেন নিচের দিকে ফরম্যাট সেল অপশনটা আছে। তাহলে আপনাদেরকে স্ক্রিন না দেখিয়ে কেন বোর্ডে দেখাচ্ছি, কারণ আসলে তো আপাতত স্ক্রিনে ইউজ করবেন না। এই ফরম্যাট সেলের মধ্যে দেখেন যে নাম্বারকে নিয়ে কিভাবে ফরম্যাটিং করি, যে আমরা যখন জেনারেল সব সেল বাই ডিফল্ট জেনারেল থাকে, ঠিক আছে। তারপরে কি হয়, আমরা ওই সেলকে আমাদের চাহিদা অনুযায়ী তাকে শেপ দেই, ঠিক আছে। তাহলে মনে করেন নাম্বারে যখন আসলেন, নাম্বারের মধ্যে দেখেন এইগুলো ক্যাটাগরি ওয়াইজ, মানে এইরকম ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারবেন। যে কোনো একটা ক্যাটাগরিতে ক্লিক করলে ওইটার ডিটেইল কাস্টমাইজেশন করা যায়। লাইক আপনি ডেসিমাল প্লেস মানে হচ্ছে দশমিকের পরে কয় ঘর দেখতে চান, আপনি যদি বলা হয় যে আপনি দশমিকের পরে 4 ঘর দেখতে চান, তাহলে জাস্ট এইভাবে ফরম্যাট সেলে ক্লিক করে এই উইন্ডোটা আসবে, এটা নাম হচ্ছে ফরম্যাট সেলস। নাম্বারে এসে ডেসিমাল প্লেসে এখানে 4 করে দিবেন, আপ ডাউন করে অথবা টাইপ করে 4 লিখে দিবেন। থাউজেন্ড সেপারেটর চাইলে ইউজ করব, না হলে করব না। আমরা নেগেটিভ নাম্বারকে কিভাবে দেখাতে হয় সেটা আগে এক্সপ্লেইন করেছিলাম, তাই না? মনে আছে না যে আইদার রেট দিয়ে অথবা ব্র্যাকেট দিয়ে আমরা নেগেটিভকে মেনশন করি, বিকজ অনেক নাম্বারের মধ্যে নেগেটিভ সাইনটা মানে মাইনাস সাইনটা এত ছোট, এই যে দেখেন এরকম এত ছোট যে অনেক নাম্বারের মধ্যে মাইনাসটা এভাবে বোঝা যায় না। বাট যদি আমরা নেগেটিভ ভ্যালুসগুলিকে রেট অথবা ব্র্যাকেটের মধ্যে রাখি, তাহলে আমাদের যদি আইডেন্টিফাই করে দেওয়া হয়, এক্সেল আপনাকে যে ফ্যাসিলিটি দিচ্ছে, আপনি চাইলে এখান থেকে ফরম্যাট করে ফরম্যাট সেট করে দিতে পারেন। ইভেন আপনি আদার যদি কারেন্সি, ডেট টাইম, পার্সেন্টেজ এই টাইপের ফরম্যাটিং গুলি ইউজ করেন, তাহলে সেই ফরম্যাটিং টাইপ ক্লিক করে আপনি ওখান থেকে কাস্টমাইজেশন করতে পারবেন।
এছাড়া এটাও দেখেছিলেন যে কোন একটা ভ্যালু নাম্বার ভ্যালুকে নিয়ে আমরা যখন ওটাকে টাইমে কনভার্ট করব, মনে করেন যে ডেটে কনভার্ট করব, এই সেলগুলিকে আমি ডেটে কনভার্ট করে দেওয়ার পরে দেখেন এখানে সেলটার মধ্যে যদি আমি 100 লিখি তাহলে 100টা একটা ডেটে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, দেখেন এর পাশের সেলে যদি আমি এখানে 100 লিখি তাহলে কিন্তু এটা 100ই থেকে যাচ্ছে, কিন্তু এখানে এই সেলগুলির মধ্যে যদি আমি মনে করেন কোনো নাম্বার লিখে দেই তাহলে এটাও কোনো একটা ডেট চলে আসে। তো অনেক বড় নাম্বার লিখে দেখে অনেক পরের সালে একটা ডেট চলে আসে, ছোট নাম্বার লিখলে রিসেন্ট সালের ডেট আসলো। ডেটটার প্রথম ডেটটা হচ্ছে 1/1/1900 সাল থেকে শুরু করে আমি 100 লিখেছিলাম বলে এই সালটা কেন, এই তারিখটা কেন আসছে, মানে 100তম দিন, এটা 9 এপ্রিল, এপ্রিল মাসের 9 তারিখ, জানুয়ারি মাসের 1 তারিখে যদি 1 ধরেন, জানুয়ারি মাসের 2 তারিখে যদি 2 ধরেন, এইভাবে ক্যালকুলেট করে এই ডেটটা বের করছে। এখানে বড় একটা সংখ্যা লিখেছিলাম, এই জন্যই 3782 সালে একটা ডেট আসছে। এইগুলিকে আপনি যদি আবার ফরম্যাটিং করে দেখেন, এগেইন আবার এটাকে আপনি যদি ফরম্যাট সেল করে এটাকে আবার নাম্বার করে দেন, তাহলে আপনি যে নাম্বারটা ইনপুট দিয়েছিলেন দেখেন ওই ডেটগুলি নাম্বারে কনভার্ট হয়ে গেছে উইথ 2 ডেসিমাল প্লেস, দশমিকের পর 2 ডিজিট সহ। দেখেন আমি এখানে এই নাম্বারগুলো টাইপ করেছিলাম। এটা হচ্ছে আপনার ফরম্যাট সেলের মাধ্যমে আইদার সেলের ব্যাকগ্রাউন্ড কালার থেকে শুরু করে ব্যান্ডের ফন্ট টাইপ, এইগুলি তো শুরুতে বললামই, এছাড়া ওই ডেটাটার টাইপটাও চেঞ্জ করতে পারেন। দিস আর ফর দা ফরম্যাট সেল। তাহলে আপনাদেরকে বললাম ফাইলের এক্সটেনশন, ঠিক আছে শুরুতে, তারপরে বললাম হচ্ছে মনে করেন ফরম্যাট সেল, তারপরে বললাম ইফ কন্ডিশন, তারপরে আর কি বললাম যেন আমাদের আর কি পয়েন্ট ছিল, ফরম্যাট সেল দিয়েছিলাম স্যার, সাম ইফ মানে ইফ কন্ডিশনটাকে বলেছিলাম। হ্যাঁ, শুরুতে বললাম যে ফাইল এক্সটেনশন, ফাইল এক্সটেনশন ওই যে ডটের পরে যা লিখি আমরা এক্সটেনশন, তারপরে ইফ কন্ডিশন, তারপরে ফরম্যাট সেল, তারপরে আর কি বললাম ওয়ার্কশিটে কিভাবে ইয়া করে, আচ্ছা নিউ ওয়ার্কশিট কি করে অ্যাড করে এই কাজে, যে এই একটা এক্সেল ফাইলটার নাম কি বলেন, এক্সেলের নাম, এই এক্সেল ফাইলটার নাম কি যেটা ওপেন আছে, রাইট। এই যে প্রত্যেকটা ফাইল যে কোনো উইন্ডোজের ক্ষেত্রে ম্যাকের ক্ষেত্রে যেটাই হোক, আপনারা কোন একটা প্রোগ্রাম ওপেন করলে, কোন একটা ফাইল ওপেন করলে ফাইল নেমটা সাধারণভাবে একদম উপরে পেয়ে যাবেন, ঠিক আছে। তার মানে এই ফাইলটার নাম হচ্ছে এখানে যা লেখা আছে ক্লাস প্র্যাকটিস অবজেক্ট ফাংশন। এইটার মধ্যে এইটা একটা পেজ, তাই না, এটা একটা পেজ। দেখেন যে এটাকে আমি যদি একটু ছোট করি তাহলে দেখতে পাচ্ছেন যে ডান দিকে গেলে এদিকেও অনেক রো আছে, নিচের দিকে গেলেও অনেক রো আছে। দেখেন আমরা একদম লাস্ট রোতে যদি আসতে চাই তাহলে একদম লাস্ট রোতে চলে আসছি। দেখেন কত আছে, 10,48,576 নম্বর লাইনে চলে আসছি আমরা, ঠিক আছে। আবার যদি একদম শেষ কলামে যেতে চান তাহলে দেখেন এই যে কলাম আস্তে 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 এক্স এফ ডি কম্বিনেশন আসছে। এই কম্বিনেশনগুলি কি করে আসলো, এ থেকে জেড আসছে, 26টা চলে গেল। তাহলে আমরা বলেছিলাম যে এই পাশে 16,000-এর উপরে আছে এবং এই পাশে 10 লক্ষের উপরে আছে। ওই লাস্টেরটা আসার লজিক, প্লিজ লাস্টেরটা আসার লজিক হচ্ছে জেড পর্যন্ত যাওয়ার পরে ডাবল এ দিয়ে শুরু, ডাবল এ এবি এসি এডি এইভাবে করে আপনার হচ্ছে এ জেড পর্যন্ত হয়ে গেল আরো 26টা। তারপরে হচ্ছে এ বি দিয়ে শুরু, এই বি এ দিয়ে শুরু, বি 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 সি এইভাবে করে আরো 26টা যেতে যেতে মনে করেন জেড জেড হয়ে গেল 2 ডিজিট কভার। তারপরে ট্রিপল এ দিয়ে শুরু হয়, এইভাবে আমাদের কন্টিনিউ। মানে কেন বলছি, কারণ হচ্ছে প্রত্যেকটার অ্যাড্রেস ডিস্ট্রিক্ট। আপনার এই এক্সেলের মধ্যে যে লক্ষ লক্ষ সেল আছে, এখানে যে কয়েকটা দেখতে পাচ্ছেন এরকম না, আমরা কিন্তু অনেক ডানে আসছি এবং অনেক নিচে আসছি। তো লক্ষ লক্ষ সেল আছে, প্রত্যেকটার ইউনিক অ্যাড্রেস আছে। কোন একটা সেলের অ্যাড্রেস লিখেছি A1, মানে A1 মানে ও একাই আছে, আর কেউ নাই। মানে আপনার যে আইডি, এই আইডি দিয়ে এই ইউনিভার্সিটিতে আর কেউ নাই, ঠিক আছে। তাহলে এই যে দেখেন নিচের দিকে এতগুলি রো আছে, এই শর্টকাট কি কিছু মুখস্থ রাখতে হয়। শর্টকাট কি হচ্ছে, আপনি কন্ট্রোল প্রেস করে ডাউন অ্যারো দিলে একদম লাস্টের লাইনে চলে আসলো। এগুলো তো আমি স্ক্রল করে নামিনি। তাহলে আমি যদি কন্ট্রোল প্রেস করে আপ অ্যারো দিই তাহলে আবার দেখেন 1 নম্বর লাইনে চলে আসলো। লাস্ট কলামে আছে, দেখেন লাস্ট কলামে সিলেকশন এখানে। তাহলে আমি যদি ফার্স্ট কলামে চলে আসতে চাই কন্ট্রোল দিয়ে আমাদেরকে লেফটে যদি প্রেস করি লেফট অ্যারো, তাহলে কন্ট্রোলের সাথে লেফট রাইট আপ ডাউন অ্যারো প্রেস করে আপনি ফার্স্ট লাস্ট লেফট রাইটে যেতে পারছেন।
সেম ভাবে কন্ট্রোল সি দিয়ে কপি করা, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করা, কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করা, এরকম কিছু কমন তো আপনারা কি জানেন শর্টকাট কি? আচ্ছা, তাহলে এরকম দুই একটা কমন শর্টকাট কি জানলেই হবে। আর হচ্ছে দেখেন যে শীট অ্যাড করা, এই যে ফাইলটার মধ্যে বললাম A1 বলে এ একাই আছে, কিন্তু আমি যখন এই পাশে দেখেন শীট 1 এটা অ্যাক্টিভেট হয়ে আছে, পাশে শীট 2 বলে আরেকটা শীট আছে, সেই পাশের শীট 2 তে যদি আসেন আপনি, এখানেও কিন্তু আরেকটা A1 আছে ডিফারেন্ট, এখানে পুরো ডিফারেন্ট ডেটা, আগেরটার মধ্যে যা ছিল এইটার মধ্যে পুরো আলাদা জিনিস আছে। তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল শীটের জন্য সেল অ্যাড্রেসিং, কথাটা এরকম হচ্ছে প্রত্যেকটা ফাইলের জন্য কিন্তু না, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল শীটের জন্য সেল অ্যাড্রেসিং। তার মানে শীট 1 এ আপনি A1 পাবেন বা অন্য যে কোনো সেল যেটাই আপনি বলেন, শীট 2 তে যেও পাবেন, শীট 3 তে যেও পাবেন। তা শীট 3 তো নাই, কিভাবে শীট 3 আনে? এই যে একটা প্লাস সাইন পাশে দেখতে পাচ্ছেন, তাই না? এখানে ক্লিক করলে আমার নতুন নতুন শীট, আপনি এখানে ক্লিক করলে দেখবেন যে শীট 3 বলে নতুন শীট চলে আসছে। আপনি এই শীটকে রিনেম করতে পারবেন, এখানে ক্লিক করে তারপর ডাবল ক্লিক করে আপনি এটার যা নাম দিবেন, বাইরে ক্লিক করবেন, দেখেন যে এই শীটের নাম আমি 4টা কিউ লিখছি, শীটের নাম রিনেম করা যায়। এবং এই শীটকে আপনি পজিশনিংও করতে পারবেন, যে আপনি চাইলে এই শীটটাকে আমি লাস্টে রাখবো, এই শীটটাকে টেনে এই পাশে দিয়ে দিবেন, বা এই শীটটাকে টেনে এই পাশে দিয়ে দিবেন। তাহলে এইটা দেখেন একটা ব্ল্যাঙ্ক শীট, কিছু নাই, এটা আমি লাস্টে রাখবো, তো টেনে ড্র্যাগ করে পজিশনিং করে দেওয়া যায়। এবং শীটগুলিকে ওর ভিতরে কি কন্টেন্ট আছে সেই ডেটার উপরে বেস করে রিনেমও করে দেওয়া যায়। তো স্যার এটা কোশ্চেন কি হবে? আপনার যদি একটু জানা থাকে তাহলে আপনি কোশ্চেন সলভ করতে পারবেন। আচ্ছা, আসলে এবার বাকি আপনারা বুঝতে পারছিলেন না, প্রিভিয়াসলি আমরা এইটুকু তো গেল আপনাদের 6 মার্কের সাজেশন গেল, হ্যাঁ, এরপরে নাম্বার সিস্টেমের কনভার্সন থেকে 4 মার্ক 10 মার্ক গেল, আর বাকি যে 30 মার্ক সেই 30 মার্কের কথা বলছি, মানে কেন 30 মার্ক, টোটাল কেন 40 মার্ক, মানে আমি তো আপনাকে 40 মার্কের কোশ্চেন দিব, আপনি না 30 মার্ক অ্যানসার করবেন, তাই না? তা আমি তো আপনাকে 40 মার্কই সাজেশন আকারে দিই, যাতে ধ্যান থেকে আপনি 30 মার্কসের অ্যানসার করবেন। তাহলে আই হোপ যে আমার সেকশনের স্টুডেন্টরা এই এক্সেল এর 6 মার্কস এবং নাম্বার সিস্টেমের 4 মার্কস, এই 10 আউট অফ 10 যেন সবাই পায়, এক্সপেকটেশন থাকবে। আর বাকি যে ব্রড কোশ্চেন বা শর্ট কোশ্চেন টাইপ মিলিয়ে 30 মার্কসের কোশ্চেন করা হবে, সেখান থেকে আই হোপ যে আপনারা 2 সেট অ্যানসার করবেন। 2 সেট মানে এরকম যে 1 এর এ বি থাকবে বা 2 এর এ বি সি এরকম থাকবে। কয়টা সেট থাকবে? এ বি এ বি সি, মানে এবিসি ধর 3 করে থাকতে পারে, 2 থাকতে পারে, 2 3 এরকম মিলিয়ে থাকবে। তো ওইটা কোনো ইস্যু না। আপনারা কি করবেন, এই যে যেরকমটা লিখে দিয়েছিলাম আগের দিন, আমি আবার একটু রিপিট করছি সাজেশন অনুযায়ী। এটা আপনারা যে একজন লিখে গ্রুপে দিয়ে দিলে সবাই দিয়ে নিতে পারবে। আপনারা কি করবেন, আপনাদেরকে বলেছিলাম যে ক্যারেক্টারিস্টিক অফ কম্পিউটার পড়বেন, ক্লাস নোটের মধ্যে আছে। যে কোনো সোর্স থেকে পড়তে পারেন, যে কোনো ওয়েবসাইট থেকে পড়তে পারেন, বই থেকে পড়তে পারেন, আমার ক্লাস নোট থেকে নিতে পারেন, এনিওয়্যার, কোনো অসুবিধা নাই। আপনাদের সাথে পরবর্তীতে দেখবেন যে আরো 4টা পিডিএফ আপলোড করে দেওয়া হয়েছে, ওখানেও দেওয়া আছে, ওখান থেকেও করতে পারেন। তাহলে ক্যারেক্টারিস্টিক, হ্যাঁ, দেখুন পিডিএফটা মানে রিয়া থেকে কোথায় গেলে পাবো এটা? প্রথম নোটে পাবেন, হ্যাঁ, প্রথম নোটটাই পাবেন। প্রথম নোটটা পোর্টাল সেটা আছে না স্যার? আচ্ছা, আমি পোর্টাল থেকে দেখে দিই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এই যে আপনাদের বিবিএ এর এই ক্লাস ম্যাটেরিয়ালের জন্য আপনারা যে পোর্টালটা দেখতে পাবেন, এই প্রশ্নটা এই আপনাদের বয়সে এসে করাটা একটু সিলি হয়ে গেল না, যে কোথায় পাবো, আমি তো পোর্টাল দিয়ে দিয়েছি, পোর্টাল দিয়েছি না, এবার আপনি জিজ্ঞাসা করছেন কোন চ্যাপ্টারে পাবো। ক্যারেক্টারিস্টিক অফ কম্পিউটার, কম্পিউটারের কি বৈশিষ্ট্য, কি তার চারিত্রিক বৈশিষ্ট্য কি, লগইন হচ্ছে না কেন, ক্যারেক্টারিস্টিক খারাপ। ক্যারেক্টারিস্টিক অফ কম্পিউটারের মধ্যে দেখবেন 8-10টা ক্যারেক্টার আছে। তো যেমনটা হচ্ছে কম্পিউটার হ্যাজ নো feelings, computer has huge storage capacity, huge processing capacity, computer has no IQ, তারপর একটা আছে গিগো, মানে গার্বেজ ইন গার্বেজ আউট, এরকম কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে।
দেখেন আগে নোট ছিল ফান্ডামেন্টাল, আমি আপনাদের কুইজ পর্যন্ত এতটুকু ছিল। তারপরে এক্সেল এর এটা আপনাদের এইগুলো দেখা লাগবে না, এই 4-5 লাগবে না মিডের জন্য, ঠিক আছে? পরে আপলোড করা হয়েছে এই 4টা পিডিএফ, আপনারা যা যা কোশ্চেন এই 4টার মধ্যেও পাবেন অথবা এই দুটার মধ্যেও। হ্যাঁ, এই যে যেমন আপনি বলছেন যে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার ভিবিএ এর মধ্যে অথবা ফান্ডামেন্টাল 1 এর মধ্যে কম্পিউটারের ক্যারেক্টারিস্টিক্স পেয়ে যাবেন, যার মধ্যে থেকে আপনারা লিখে দেওয়া হয়েছিল যে গিভ নো আইকিউ পাওয়ার অফ রিমেম্বারিং। রিমেম্বারিং ওয়ার্ড লেখে নাই, মানে এতটা লিখে পারে নাই, পাওয়ার অফ রিমেম্বারিং। কম্পিউটার যে অনেক কিছু মনে রাখতে পারে, এইটা ওর একটা ক্যারেক্টার না, বৈশিষ্ট্য না। তারপরে কম্পিউটার হচ্ছে গার্বেজ দিলে গার্বেজ আপনাকে ফলাফল দিবে, এটা একটা বৈশিষ্ট্য। তারপরে কম্পিউটারের কোনো নিজস্ব মেধা নাই, আপনি যা ওকে শিখিয়ে দিবেন সেইটুকুকেই সে বলতে পারবে, ঠিক আছে? নতুন কিছু বলতে পারবে না। যদিও এখন কিছু মেশিন লার্নিং টেকনিক্স আছে যেটা কি হচ্ছে কম্পিউটার নিজে থেকে শিখে, নিজে থেকে কিভাবে শিখে ওকে শেখার টেকনিকটা বলে দেওয়া হয়। যে ওই জিনিসটা ইন্টারনেট যেমন গুগল থেকে সার্চ করে কিছু একটা রেজাল্ট যেমন আপনি টাইপ করে দিলে কম্পিউটার রেজাল্টটা বের করে দেয়, তো ওই রকম ভাবে ওই টাইপটা করে এন্টারটা সে নিজেই মারতে পারে। সেই ক্যাপাসিটিটুকু ওই প্রোগ্রামের মাধ্যমে, মানে কোড করে যে প্রোগ্রাম লেখা হয় তার মাধ্যমে দিয়ে দেওয়া হয়। যে কিছু একটা তুমি একটা শুনলা, একটা কথা শুনলা, আপনি একটা কোশ্চেন করলেন, সেই কোশ্চেনটাও শুনলো, শুনে সেটা অ্যান্সার আপনাকে দিল। এরকম আছে না, আমরা চ্যাটবটগুলি দেখি। এইখান থেকে সে কি করছে, যেই অ্যান্সারটা পাচ্ছে সেটাকে আবার সে নিজের মেমোরিতে রাখছে, স্টোর করে রাখছে। এবং কম্পিউটার তো যখন সার্চ করে, হিউজ সার্চিং স্পিড, তার মানে খুব দ্রুত অনেক কিছু সার্চ করতে পারে। তো এই সার্চের মাধ্যমে আপনাকে যেটা চাচ্ছেন সেটাকে দ্রুত খুঁজে বের করে দিচ্ছে। আপনার যেমন একটা বইয়ের মধ্যে আপনি মনে করেন যে ক্যারেক্টারিস্টিক অফ কম্পিউটার খুঁজবেন, তো খুঁজতে লাস্ট পেজে যে পাইলেন, তাহলে আপনার অনেক সময় ওয়েস্ট হলো না? বাট আপনি যদি ইন্ডেক্সের মধ্যে দেখে নিতেন আগে সূচিপত্রে যে ক্যারেক্টারিস্টিকটা কোন পেজে আছে, দেখে সেই পেজে ডাইরেক্ট চলে গেল, তাহলে টাইমটা অনেক সেভ হইতো। এই ইন্ডেক্সিং টেকনিকটা হচ্ছে অ্যাপ্লাই করে যেখানে সব রকম ডেটা কোনটা কোন ক্যাটাগরির ডেটা সেটাকে ক্যাটাগরি করে ইন্ডেক্স করে রাখে এবং সেই অনুযায়ী সে দ্রুত ওটাকে ফাইন্ড আউট করে। তাহলে আপনার ক্যারেক্টারিস্টিক অফ কম্পিউটার পড়বেন। 2 নম্বরে বলেছিলাম যে মেমোরি, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি। আচ্ছা, তাহলে আপনি ক্যারেক্টারিস্টিক গুলি পড়লে আপনি ওই ক্যারেক্টারিস্টিকের মধ্যে থেকে যদি স্পেসিফিক ভাবে একটা লিটার ক্যারেক্টারকে একটু খেয়াল করেন, টাইম খুব বেশি নাই, আমি 10 মিনিট আগে করে দিব, হ্যাঁ 15 মিনিটের মধ্যে শেষ করে দিব। তাহলে ডেসক্রাইব পড়বেন। তারপরে হচ্ছে প্রসেসিং ইউনিট, কম্পিউটারের ভিতরে যে সিপিইউ থাকে, সিপিইউ এর মধ্যে একটা ইউনিট হচ্ছে প্রসেসিং ইউনিট। তাহলে সিপিইউ কোনটা বলেন তো? সিপিইউ কোনটা, কাকে সিপিইউ বলে? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ওইটা দেখতে কেমন? কেন? যে এই যে আপনার কম্পিউটারের সাথে যে একটা কালো বক্স থাকে, ওইটাই না সিপিইউ? হ্যাঁ, দেখেন যে কালো বক্সটা থাকে ওইটা সিপিইউ না, ওইটার নাম হলো কেসিং। কেসিং মানে কি? একটা বক্স যার মধ্যে ইন্টারনাল বিষয়গুলিকে এক জায়গায় রাখা হয়েছে, একটা স্টিলের বক্স যাতে সেফ থাকে। কাচের বক্সেও রাখতে পারেন, প্লাস্টিকের বক্সেও রাখতে পারেন, কোনো ব্যাপার না, ওটা একটা বক্স। সিপিইউ কোনটা? সিপিইউ হচ্ছে প্রসেসর। প্রসেসর জিনিসটা তো বুঝেন, প্রসেসর যা সিপিইউ তাই। প্রসেসরের মধ্যে কি থাকে? প্রসেসরের মধ্যে থাকে 3টা জিনিস। একটা প্রসেসর কিভাবে তৈরি হয়? মনে করেন যে এটা হচ্ছে একটা প্রসেসর, এইটার মধ্যে 3টা জিনিস থাকে। একটা হচ্ছে ALU, অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যারিথমেটিক লজিক, হ্যাঁ ALU। আর একটা থাকে
প্রসেসিং ইউনিট আর একটা থাকে মেমোরি ইউনিট। তার মানে এই মেমোরিটার মধ্যে হচ্ছে যে ক্যাশ মেমোরি আপনারা শুনেন না, ক্যাশ মেমোরি থাকে। ক্যাশ মেমোরিটা হচ্ছে খুব ফাস্টার একটা মেমোরি, যেটা র‍্যামের চেয়েও অনেক ফাস্টার এবং এক্সপেন্সিভ। মেমোরি ইউনিটটা কেন লাগে প্রসেসরের মধ্যে, আবার মেমোরির দরকার? বিকজ আপনি মনে করেন কোন একটা প্রবলেম সলভ করে দাও, প্রসেসরের কাজ কি প্রবলেমকে সলভ করে দেওয়া, মানে ম্যাথমেটিক্যাল ওয়েতে সলভ করা। এখন মনে করেন যে আপনি হার্ড ডিস্ক তো অনেক স্লো, এসএসডি তো ধরেন তাও কম্পারেটিভলি স্লো, তার চেয়ে তো র‍্যাম ফাস্ট, তাই না? তাহলে আপনি মনে করেন যে আপনার প্রসেসরটা প্রতি সেকেন্ডে 1 কোটি প্রসেসকে সলভ করে। প্রতিটা প্রসেস কেমন? একটা প্রসেস হতে পারে এরকম যে মনে করেন 2 + 3 + 5 - 7। এটা যদি লিখি তাহলে 2 এর সাথে 3 যোগ করবে, এটা একটা প্রসেস, 3 এর সাথে 5 যোগ করবে, এটা দুইটা প্রসেস, 5 থেকে বা টোটালটা থেকে 7 যোগ করবে, এটা তিনটা প্রসেস। তার মানে এখানে যে তিনটা অপারেটর ইউজ করেছি, এতটুকু কাজ, এটা কি তিনটা প্রসেস। তার মানে প্রত্যেকটা কাজকে একদম ছোট ছোট অংশে ভাগ করে নিলে যা দাঁড়ায় সেটা একটা প্রসেস। আপনি একটা বড় লজিককে বা বড় একটা ক্যালকুলেশনকে করতে দিয়েছেন, ওটা প্রত্যেকটা ছোট ছোট পার্টকে ওয়ে তো করতে হচ্ছে, তাই না? তাহলে সেটা প্রত্যেকটা ধাপটাই একটা করে প্রসেস। এটাকে যদি আপনি সলভ করেন, যে আপনাকে বলে এটাকে ধাপে ধাপে সম্পন্ন করো, তাহলে আপনি কি করতেন? ফার্স্টে এই দুটাকে যোগ করতেন, বা আপনি যদি লাস্টের দিক থেকে আসেন সেটাও করতে পারতেন। 5 থেকে 7 মাইনাস করলে কি থাকে? -2। তাহলে 2 + 3 - 2 এরকম ভাবেও করা যেত। অথবা 2 + 3 করে লিখলেন, তারপরে এইটুকু যা আছে লিখে দিলেন। তাহলে এই যে প্রসেসটা করছে, সে প্রতি সেকেন্ডে 1 কোটি প্রসেসকে সলভ করছে, কিন্তু আমার র‍্যাম প্রতি সেকেন্ডে 1 কোটি প্রসেসকে নিয়ে হ্যান্ডেল করতে পারে না। র‍্যাম মনে করেন প্রতি সেকেন্ডে 10,000 প্রসেসকে নিয়ে হ্যান্ডেল করতে পারে। আবার অন্যান্য আমি এসএসডির মধ্যে যে রেখে করবো, আমাকে তো একটা জায়গায় রাখতে হবে। মনে করেন যে এই যে অংশটুকু করলাম, এটা কিন্তু একটা কন্টেইনারে রাখতে হবে, একটা পাত্রে রাখতে হবে, দ্যাট ইজ কল্ড দ্য ভ্যারিয়েবল। তো এই যোগফল কিন্তু একটা জায়গায় রাখবো, রেখে তো তার সাথে বাকিটুকু নিয়ে কাজ করব। তারপরে এই যে প্রত্যেকটা কাজ করব, আমাকে রাখার একটা জায়গা লাগবে, তাই না? সেই রাখাটা যদি এসএসডি তে হয়, তাহলে এসএসডি মনে করেন যে প্রতি সেকেন্ডে সাপোজ 2000 ডেটাকে সে নিয়ে আপনাকে নিতে পারবে বা দিতে পারবে। র‍্যাম মনে করেন প্রতি সেকেন্ডে 10,000 ডেটা নিতে পারবে বা দিতে পারবে, কিন্তু আপনার প্রসেসর কি করছে? প্রতি সেকেন্ডে 1 লক্ষ ডেটাকে আপনাকে আদান প্রদান করার ক্ষমতা রাখে। তাহলে এর ক্যাপাসিটিটাকে পুরোপুরি ইউজ করতে গেলে আমার তো একটা খুব ফাস্টার মেমোরি লাগবে, যে প্রতি সেকেন্ডে ওই 1 লক্ষ ডেটা আদান প্রদান করতে পারবে, মানে নিতে এবং দিতে পারবে। দ্যাটস ওয়াই ক্যাশ মেমোরিটা ইউজ করা হয়। ক্যাশ মেমোরিটা হচ্ছে একটা সুপার ফাস্ট টাইপের মেমোরি, দ্যাট ইজ ভেরি এক্সপেন্সিভ। দ্যাটস ওয়াই এটার পরিমাণ অনেক কম দেওয়া হয়, 1 MB 2 MB 5 MB। ঠিক আছে? এটার পরিমাণ যদি অনেক বেশি হয়, তাহলে এর কারণেই প্রসেসরের দাম বেড়ে যায়। যে প্রসেসরের ক্যাশ মেমোরিটাতে এর মধ্যে বিল্ট ইন থাকে, তো যেটা ক্যাশ মেমোরি একটু বেশি, ওটার দামও দেখবেন যে একই ক্যাপাসিটির, মনে করেন একটা Core i5 প্রসেসর কিনছেন উইথ ক্যাশ মেমোরি 2 MB, আর একটা Core i5 প্রসেসর উইথ সেম স্পিড, মনে করেন 2.3 বা 3.2 GHz, ওইটা ক্যাশ মেমোরি 5 MB, তাহলে ওইটার দাম কম্পারেটিভলি অনেক বেশি হবে। তাহলে একটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, যেটা কি করে লজিক্যাল প্রবলেমগুলিকে সলভ করে, আর একটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আর একটা হচ্ছে যে মেমোরি ইউনিট। তাহলে এই তিনটা ইউনিট নিয়ে মোটামুটি প্রসেসর কাজ করে, সেই বিষয়টা একটু দেখবেন। তারপরে প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরি কি, এইটা দেখতে বলেছিলাম, সাজেশনের মধ্যে লেখা আছে। তারপরে লিখবেন যে, তারপরে পড়বেন DRAM কি আর SRAM কি। এটা আমার নোটের মধ্যে পাবেন না, এটা হচ্ছে ওই সেকেন্ড নোট, ওই যে পরে যে নোটগুলো দিয়েছি ওর মধ্যে থেকে খুঁজে নিয়েন, অথবা সিম্পলি আপনি DRAM আর SRAM লিখে যদি গুগলে সার্চ করেন, তাহলেও যা পাবেন এটাকে নিয়োগ করতে পারেন, যদি ক্লাস নোটেরটা কঠিন মনে হয় কোনো কারণে আপনার কাছে। আদারওয়াইজ ক্লাস নোটের মধ্যে কঠিন নাই, বেসিক্যালি সহজভাবেই আছে, আপনার খোঁজা এদিক ওদিক লাগবে না, ক্লাস নোট থেকেই করে নিন। তারপরে পড়বেন হচ্ছে DRAM আর SRAM, ঠিক আছে? তারপরে পড়বেন হচ্ছে EEPROM আর EEPROM, এই দুটো জিনিস পড়বেন। এগুলি সব মেমোরি রিলেটেড টার্ম, এগুলি সব মেমোরি রিলেটেড টার্ম। মেমোরি, এই যে আগেরটা DRAM, SRAM, EEPROM, এগুলি সব মেমোরির আলাদা আলাদা বিষয়। তারপর ক্যাশ মেমোরির কথা যেটা বললাম, ক্যাশ মেমোরি পড়বেন, ক্যাশ মেমোরি বিষয়টা কি। তারপরে পেরিফেরাল ডিভাইস কাকে বলে এটা পড়বেন, লেখা ছিল না, পেরিফেরাল ডিভাইস লেখা ছিল। পেরিফেরাল ডিভাইস হচ্ছে বহিরাগত অংশগুলি, মানে যেটা না হলেও আপনি টিকে থাকবেন, কিন্তু ওইটা হলে আপনি আরো ভালোভাবে আপনার কর্মকাণ্ড করতে পারবেন। লাইক একটা হিউম্যান বডির পেরিফেরাল ডিভাইস হচ্ছে তার হাত পা, কান, এগুলি।
মনে করেন যে আমার হার্ট, ফুসফুস, লিভার এইগুলি যদি কোনো একটা নাই হয়ে যায় তাহলে আমি নাই, কিন্তু আমার হাত পা যদি না থাকে তাহলেও আমি থাকবো। এরকম ভাবে কম্পিউটারের ক্ষেত্রেও তার ইন্টারনাল, আপনি সিপিইউ, মেমোরি, মাদারবোর্ড এগুলি যে কোনো একটাকে যদি নাই করে দেন তাহলে ও কম্পিউটার থাকলো না। কিন্তু আপনি কিবোর্ড, মাউস, প্রিন্টার, বহিরের যে অংশগুলি কম্পিউটারের সাথে এসেনশিয়াল, মানে জরুরি, এমন না যে এগুলি জরুরি না, আপনি কিবোর্ড ছাড়া চালাইতে পারবেন না, কিন্তু কিবোর্ড ছাড়াও একটা মেশিন হিসেবে কাজ করবে, তাই না? এই যে বহির অংশগুলি বা আউটার ডিভাইসেস গুলিকে আমরা বলছি পেরিফেরাল ডিভাইস। তারপরে কম্পিউটার ক্লাসিফিকেশন আমরা করিয়েছিলাম, মনে আছে? দুই রকম ক্লাসিফিকেশন করেছিলাম, অন দা বেসিস অফ সাইজ এন্ড অন দা বেসিস অফ ওয়ার্কিং প্রিন্সিপাল। মানে কাজের নীতির উপরে একরকম ছিল, যেটা ছিল অ্যানালগ, ডিজিটাল আর হাইব্রিড, তিন রকম। বাট এটা হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে সাইজের উপরে যে ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বেশি। ঠিক আছে, এখানে সবচেয়ে দামি হলো এবং বড় হলো সুপার কম্পিউটার, তারপরে এটা হলো মেইন ফ্রেম। আপনাদেরকে সুপার কম্পিউটারের ছবি দেখতে বলেছিলাম, গুগল করে দেখছিলেন? দেখেন না দেখলে একটু দেখে রেখেন যে সুপার কম্পিউটার দেখতে কেমন। আচ্ছা, মেইন ফ্রেম হলো 2 নম্বর। 3 নম্বর এগুলো ক্লাস নোটের মধ্যে আছে, প্রিভিয়াসলি আলোচনা করেছি, সো আজকে আর এটা আলোচনা করব না, আপনারা একটু দেখলেই বুঝবেন, আমার ক্লাস নোটের মধ্যেই আছে। আর 3 নম্বর হচ্ছে মিনি কম্পিউটার, যেটা নামে মিনি হলেও মোটামুটি বড় সাইজের, সার্ভার পারপাসে এগুলিকে ইউজ করা হয়। আর 4 নম্বরটা হচ্ছে মাইক্রো কম্পিউটার। মাইক্রো কম্পিউটার হচ্ছে এই যে ল্যাপটপ, ডেস্কটপ, এই যে কম্পিউটারগুলো আমরা ইউজ করি সচরাচর, এগুলিকে বলা হয় মাইক্রো কম্পিউটার ক্যাটাগরির পড়ে। আর 5 নম্বর হচ্ছে একটা ওয়ার্ক স্টেশন। ওয়ার্ক স্টেশন হচ্ছে অনেকগুলি কম্পিউটারের সমন্বিতভাবে একত্রিত হয়ে কাজ করা। যেমন নেটওয়ার্কের মধ্যে আমি একটা নেটওয়ার্কের মধ্যে 30টা কম্পিউটার রাখছি, ওই 30টা কম্পিউটারকে রিসোর্স একে অপরের সাথে শেয়ার করতে পারছি। মানে এই কম্পিউটারের থেকে স্টোরেজ, র্যাম, প্রসেসর অন্য কম্পিউটারেও শেয়ার করা যায়। তাহলে টোটাল 30 জন মিলে একটা স্ট্রেংথ হলো না? আপনার এই ক্লাসে সবাই মিলে আছেন, সবাই মিলে একটা স্ট্রেংথ, তাই না? সেই রকম ওই গ্রুপটা মিলে একটা স্ট্রেংথ হয়, সেটাকে বলা হচ্ছে ওয়ার্ক স্টেশন। তাহলে এই ক্লাসিফিকেশন অফ কম্পিউটার পড়বেন। আচ্ছা, মোটামুটি এই পড়েন, আর বেশি করে লাভ নাই, এগুলি পড়েন। আই হোপ যে 3টা কোশ্চেন পেয়ে যাবেন এর মধ্যে। জি, সেগুলো কত মার্ক যে কয় মার্কে 2 মার্ক, 3 মার্ক, 4 5 মার্কে, 10 মার্কে, না 2, 3, 4, 2, 3, 4 এরকম টাইপের। আমি বললাম না যে 10 মার্কের একটা কোশ্চেনকে 3টা পার্টে ভাগ করা যদি হয়, তাহলে এরকম 3, 3, 4 বা 2, 4, 4 এরকম ভাগে হবে। তো আপনি টপিকসগুলি যেগুলি দেওয়া ছিল আগে ওইগুলি পড়েন, আই হোপ যে ই করতে পারবেন। আচ্ছা, আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেগুলি বলেন। আর 10-15 মিনিট আছে, অ্যাটেন্ডেন্সটা দেই। স্যার, একটাই কোশ্চেন, খাতাতে সহনীয় ভাবে দেখবেন স্যার। হ্যাঁ, খাতাতে সহনীয় ভাবে দেখবেন, এটাই। আর কোনো কোশ্চেন নেই। দরদের সাথে দেখে স্যার অফ করে দিলেন।